আচ্ছা, এখন আমরা আমাদের যে ক্লাস শিটটা সেখানে একটু যাই। ফার্স্ট ক্লাস শিট আমাদের, হ্যাঁ দেখেন আমাদের গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট, দ্য সোশ্যাল, পলিটিক্যাল এন্ড ইকোনমিক কনটেক্সট অফ বিজনেস। আমাদের প্রথমেই যেটা আছে আপনার মাঝখানে যেটা ছিল দেখেছেন, এক্সপ্লেইন দ্য ইমার্জেন্স অফ মেজর ইকোনমিস ইন এশিয়া এন্ড ল্যাটিন আমেরিকা। আচ্ছা, আমি একটু জোরে জোরে কথা বলছি কারণ হচ্ছে যে ল্যাপটপের ইয়ে তো, হেডফোন থাকলে আরেকটু আস্তে কথা বলা হতো। আপনাদের আপনাদের আর কোনো কোশ্চেন আছে কি সিলেবাসটা নিয়ে? তাহলে আমরা একটু শুরু করি না? আজকের যে আমাদের ক্লাস শিট, এটা আপনাদের কাছে দিলে আপনারা যদি একটু স্টাডি করতেন তাহলে না আমি আলোচনা করলে আর একটু ফ্রুটফুল হতো। হ্যাঁ, এখন আমি আলোচনা করলে দেখা যাবে আপনাদের মাথার উপর দিয়ে চলে যায় কিনা, কারণ একটু না দেখলে, হাতে থাকলে বা একটু দেখলেন সাথে সাথে আমি আলোচনাও করলাম, এতে করে ভালো হতো। যাই হোক, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। ইমার্জেন্স অফ মেজর ইকোনমিক্স ইন এশিয়া ল্যাটিন আমেরিকা, যেটা বলছিলাম আমরা একটু আগেও আলোচনা করলাম, যেটা যে কিছু অর্থনীতি যারা খুবই উদীয়মান আমাদের এই যে এশিয়া এবং ল্যাটিন আমেরিকার, তাদেরকে নিয়ে একটু আলোচনা এখানে। আচ্ছা, 1 মিনিট, আমার একটা ফোন আসছে। দেখেন আমি যে 3টা কান্ট্রির কথা মানে আমাদের এখানে আলোচনায় আছে আসলে, আমাকে শুনতে পাচ্ছেন না? স্যার, ওকে, থ্যাংক ইউ। এশিয়া এন্ড ল্যাটিন আমেরিকার ইকোনমি নিয়ে আমরা আলোচনা করছি, আমাদের সিলেবাসে এটাই আছে। তো তার ভিতরে আমি আবার একটু রাশিয়ার কথাও বলেছিলাম, কারণ ওরা এই 4টা দেশ মিলে না একটা ইয়ে করেছে, একটা জোট করেছে, সেটার নাম হচ্ছে ব্রিক। ওই ব্রিকটা নিয়েই আসলে ওইটুকু আলোচনা করেছেন। কিন্তু আমরা এখন এখানে যে এক্সপ্লেইন দ্য ইমার্জেন্স অফ মেজর ইকোনমিস ইন এশিয়া এন্ড ল্যাটিন আমেরিকা, এখানে আসলে আসছে চায়না, ইন্ডিয়া এন্ড ব্রাজিল। China, India and Brazil, developing countries continue to drive global economic recovery with strong output growth in developing countries and a weaker performance in developed economies. In developed economies, fiscal policies are shifting towards austerity in
response to heightened concerns about the sustainability of public debt levels, thus weakening growth prospects in the short run. Developing countries and economies in transition, in contrast, have contributed significantly to the post-crisis expansion of the world economy. The recovery continues to be led by the large emerging economies in Asia and Latin America, particularly China, India, and Brazil. However, also in these economies, the growth outlook is moderating owing to several increasingly pressing concerns. Those concerns include persistently rising inflation, emerging domestic asset price bubbles, and upward pressure on their exchange rates, fueled in part by large capital inflows. দেখেন আমরা যে তিনটা অর্থনীতি নিয়ে আলোচনা করতেছি, এরা যে ডেভেলপিং কান্ট্রিজ এর ভিতরেও এরা মানে গ্লোবাল যে ইকোনমি সেখানে কিন্তু অনেক বড় অবদান রাখছে। এবং এই প্যান্ডামিকের আগে এরা যেভাবে আগাচ্ছিল, এদের অর্থনীতিটা এত মানে গ্রোথ রেটটা এত ভালো ছিল, কিন্তু আফটার প্যান্ডামিক এটা আবার একটু মানে হয়ে গিয়েছে। যেমন ব্রাজিল, ইন্ডিয়া এরা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। চায়না অনেকটা কভার করে ফেলেছে, কিন্তু সব দেশই ক্ষতিগ্রস্ত হলেও এরাও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে এখন ওইটা দেখা যাচ্ছে না। কিন্তু মানে এই প্যান্ডামিকের আগেও এটা কিন্তু একেবারে স্পষ্ট যে যার মোটামুটি একটু গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট নিয়ে নলেজ ছিল, সেই দেখতে পাচ্ছিল যে এরা কিভাবে আগাচ্ছে এবং কতটা মানে এমার্জিং বলা যায় এদের ইকোনমি এশিয়া এবং ল্যাটিন আমেরিকাতে, যে এদেরকে মানে এই এরকম সিমে টেক্সট বুকেও এদের ইকোনমি নিয়ে বা এদেরকে নিয়ে টেক্সট বুকে অন্তর্ভুক্ত করা লাগছে। তো সেভাবে আগাচ্ছিল। হঠাৎ করে এই যে প্যান্ডামিকের কারণে সবকিছু না একটু ওই যে মানে যে ইয়েতে যে ফ্লোতে আগাচ্ছিল সেই ফ্লোটা আর নাই, ফ্লোটা একটু নষ্ট হয়ে গেছে। বাট এরা আবার রিকভার করবে, কারণ এখানে সুযোগও আছে গ্রোথের, যার কারণে এই মেজর ইকোনমি বলতে এশিয়া, ল্যাটিন আমেরিকার যে এই ইমার্জেন্স মেজর ইকোনমি বলতে এই তিনটা ইকোনমির কথাই এখানে বেশি করে আসছে। এরপরে আসেন explain the emergence and importance of outsourcing and offshoring. দেখেন আমরা আমাদের সিলেবাসটা আবার একটু যাই। সিলেবাসে দেখেন ইমার্জিং আউটসোর্সিং এন্ড অফশোরিং, এটা বেশ মানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং আপনাদের বিভিন্ন সময় এটা রিলেটেড বিভিন্ন কোশ্চেনও হয়েছে যে আউটসোর্সিং এবং অফশোরিং। আমাদের এখন দেখেন যে আউটসোর্সিং অফশোরিং এর উপরে কিন্তু অনেক বেশি নির্ভরশীল বিভিন্ন দেশের বিজনেস, যে যে ছোট ছোট বিজনেস গুলো আছে বা বড় বিজনেস যারা আছে তারাও আউটসোর্সিং ও করে, কারণ তারা একটা বড় কোম্পানি, তারা কিন্তু সবকিছু তৈরি করতে পারে না। ইভেন কি আপনি দেখবেন যে বড় বড় যেসব ফার্মাসিউটিক্যালস, তারপরে বড় বড় টেক্সটাইল, তারা কি করে, তারা দেখবেন ছোট ছোটদের কাছে তারা যে অর্ডার গুলো রিসিভ করে, তাদের কাছে যে আরো বড় ইউরোপ আমেরিকার যে কোম্পানিগুলো তারা যে অর্ডার গুলো দেয়, সেই অর্ডার গুলো তারা একা প্রোডাকশন করে পারে না। যেমন এখন দেখেন টেক্সটাইল সেক্টরটা কিন্তু করছে, একেবারে স্ট্রাগল করছে যে তাদের ডেলিভারিটা টাইমলি দিতে পারতেছে না। এই কারণে তাতে কি করে, তারা সবসময় দেখবেন যে আউটসোর্সিং করে, থার্ড পার্টিকে নিয়ে আসে। থার্ড পার্টি নিয়ে এসে তারা কাজ করে, তাদের কাছ থেকে হয়তো কেউ তাদের অর্ডারের কিছু শিফট করে দিল যে আপনার কাছ থেকে এই কোয়ালিটির এইভাবে আমি এই প্রোডাক্ট গুলো বুঝে নেব। এই যে আউটসোর্সিং বা কোন একটা পার্ট নিতে,
এইগুলোই কিন্তু আউটসোর্সিং। হ্যাঁ, ইন জেনারেল সেন্সে আপনারা চিন্তা করবেন, মানে বইয়ের ভাষায় চিন্তা করা দরকার নেই, বইয়ের মতো করে পড়ারও দরকার নেই। একেবারে সমসাময়িক বিষয়ের সাথে আপনি যেটা নিয়ে জানেন সেটা নিয়েই একটু চিন্তা করেন। এই যে দেখেন ফ্রিল্যান্সিং এর ভিতরে এখানেও কিন্তু অনেক বেশি আউটসোর্সিং হয়। তারপরে আর কি, এখন যে কোনো প্রতিষ্ঠানে আপনি আইসিএমএ তে যান, আইসিএমএ তে দেখবেন যে সিকিউরিটি গার্ড বা দাঁড়ানো আছে ও কিন্তু আইসিএমএ এর রেগুলার এমপ্লয়ি না, ও কিন্তু ওকেও আউটসোর্স করা। এই যে যারা ম্যান পাওয়ার সাপ্লাই করে আমাদের দেশে, তাদের কাছ থেকে ওকে নেওয়া। তো এগুলোই কিন্তু আউটসোর্সিং। আপনারা বিষয়টা ধরতে পারতেছেন যে আউটসোর্সিং গুলো কিভাবে হচ্ছে? প্রতিটা প্রতিষ্ঠানে প্রতিটা ইয়েতে কিন্তু এভাবেই হচ্ছে। সেই জিনিসগুলো একটু মাথায় রাখবেন এবং বাস্তবের সাথে একটু কানেক্ট করবেন। কানেক্ট করলে দেখবেন যে বিষয়গুলো কত সহজ হয়ে গেছে এবং পরীক্ষার হলেও সুন্দরভাবে লিখতে পারতেছেন। জাস্ট জিনিসটা বোঝা থাকবে, আপনি আর কখনো পড়বেনই না। দেখা যাচ্ছে কোনোদিনই আর এটা পড়ার সময় হয়নি আপনার, আরো অন্যান্য সাবজেক্ট আছে, এটা থিওরি সাবজেক্ট একটু গুরুত্ব কম দেন আপনারা, যে এটা তো এমনি পাস হয়ে যাবে, থিওরি অত বেশি মানে ইয়ে না, বেশি হার্ড না, এটা লিখলেই পাস করা যায় একটা সময়। তো সেই জন্য আপনি দেখেন যে পড়লেনই না, কিন্তু এটা মাথায় থাকলো যে এটা হ্যাঁ আউটসোর্সিং এই, অফশোরিং এই, তখন আপনি কিন্তু এটা দিয়ে সহজেই দেখবেন যে লিখে ফেলতে পারতেছেন। আমি একটু আলোচনা করার আগে একটু ইয়েতে এবারের কোশ্চেনটা আমার দেখা হয়নি, কোশ্চেনটা একটু নিয়ে এসেছিলাম, কোশ্চেনটা আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আপনাদের সাথে শেয়ার করবো, যাতে আমি যতটা ক্লাস নেই সেখান থেকে কতটুকু কভার করে যাই। তখন দেখবেন যে আপনারা আরো বেশি কনফিডেন্স পাচ্ছেন নিজের ভিতরে, আরো বেশি কনফিডেন্ট হবেন। মোটামুটি এই জিনিসগুলো। যাই হোক, এখন আসেন ডেফিনেশন অফ আউটসোর্সিং এন্ড অফশোরিং। Outsourcing কি? Outsourcing is the strategy whereby a company contracts the services of another party, an external agency, to manage a set of business process or a specific project. Alternatively, the external agency is referred to as a third-party service provider, as the set of business processes for what the specific project is related to the arrangement between the client, the first party, and the end user or second party. Very simple. আমি যেটা বললাম দেখেন, এখানে আপনার বইয়ের ভাষায় লেখাও কিন্তু একই জিনিস, যে এটা থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার অথবা ফার্স্ট পার্টি এন্ড সেকেন্ড পার্টির সাথে যে এগ্রিমেন্ট হয় কোন একটা স্পেসিফিক প্রজেক্ট নিয়েও। আপনি সবসময় হয়তো করেন না আউটসোর্সিং, কিন্তু কোন একটা স্পেসিফিক প্রজেক্ট আপনার একটা টাইমের ভিতরে ওঠানোর জন্য কিন্তু ইয়ে করাই লাগে, আউটসোর্সিং করাই লাগে। যে বিষয়টা আমি যেটা বলছিলাম যে টেক্সটাইলে কিন্তু সেটাই হয়েছে। টেক্সটাইলে কি হয়েছে? টেক্সটাইলে একটা টাইম থাকে, একটা টাইম ফ্রেমের ভিতরেই ডেলিভারি করতে হয়, নাইলে ওরা রিজেক্টও করে দেয় যে না আর নেই না। তখন কি করতে হয়? তখন এই যে যারা অর্ডারটা নেয় বা যাদের নামে এলসিটা করে, তারা কিন্তু থার্ড পার্টি বা অন্যদের বিভিন্ন যারা অর্ডার অপেক্ষাকৃত কম আছে বা ছোট কোম্পানি আছে, তাদের কাছে তাড়াতাড়ি অর্ডার দিয়ে ডেলিভারিটা টাইমলি করার চেষ্টা করে। এই বিষয়গুলো থেকেই আসলে আউটসোর্সিং বা থার্ড পার্টি সার্ভিসের বিষয়গুলো আসছে। এটা বড় বড় বিজনেসেও হচ্ছে, ছোট বিজনেসেও হচ্ছে, ইভেন কি আপনি নিজেও করতে পারছেন। আপনি নিজেও ফ্রিল্যান্সিং যখন করতেছেন তখন এটাও একটা আউটসোর্স। আপনাকে দিয়ে সে একটা এমপ্লয়ি না পার্মানেন্টলি না রেখে আপনাকে দিয়ে কাজ করাচ্ছে।
সেটা এগুলো নিয়েই মেইনলি আউটসোর্সিং। এরপরে আসেন অফশোরিং। অফশোরিং কি? অফশোরিং ইনভলভস সেটিং আপ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ইন অ্যানাদার রিজিয়ন অর কান্ট্রি। দেখেন দুইটার ভিতরে ডিফারেন্স তেমন কিছু নেই, দুইটাই থার্ড পার্টি দিয়ে কাজ করায়, বাট অফশোরিংটাকে বলা হচ্ছে যে এটা মানে রিজিয়নের বাইরে বা অন্য কোনো কান্ট্রি থেকে যেটা যে সার্ভিসটা নেওয়া হয়, হ্যাঁ, সেটা এবং ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এগুলো ইনভলভ থাকে অফশোরিং এ। তো দুটার ভিতরে বেসিক ডিফারেন্স আসলে এটুকু। আউটসোর্সিং লোকালি হয়, আপনি ওকে থ্যাংক ইউ, একেবারে কাছাকাছি আপনার পাশেরই একটা কোম্পানির কাছ থেকে আপনি হয়তো আউটসোর্সিং করেন, বাট অফশোরিংটা এটা ইনভলভস কি সেটিং আপ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ইন অ্যানাদার রিজিয়ন অর কান্ট্রি। আমরা দুটার ভিতরে ডিফারেন্সটাও আলোচনা করব। এখন আসেন, ফর বোথ অফশোরিং এন্ড আউটসোর্সিং the common motivator is to reduce cost of business by capitalizing on existing comparative costs advantage, particularly labor. দেখেন আমরা কিন্তু লেবার সেভ করার জন্যই এটা করি। এবং রিডিউস কস্ট কি? আপনার হয়তো কোনো একটি ক্যাপিটাল মেশিনারি আপনার কাছে নাই, এটা আপনি কি করবেন, আপনার পাশেই আর একটা কোম্পানি তার কাছে হয়তো আছে, সে একটা এই সাপোর্টটা সে দেয়, তখন আপনি তার কাছ থেকে সাথে সাথে তার কাছ থেকে আপনি এই সাপোর্টটা নেবেন বা তাকে দিয়ে সার্ভিসটা মানে প্রোভাইড করার জন্য তাকে বলবেন, তার সঙ্গে একটু কন্ট্রাক্ট করবেন। তো এভাবেই অফশোরিং এন্ড আউটসোর্সিং বিষয়গুলো খুব পপুলার হয়েছে বর্তমান বিজনেসের জন্য, বর্তমানে বিজনেস এনভায়রনমেন্ট। এবং সবকিছুর মূলে আসলে উদ্দেশ্যটা হচ্ছে রিডিউস কস্ট, কস্টটা কমানো। হয় যত কস্ট কমাতে পারবে তত কিন্তু প্রফিটটাও আসবে, যার কারণে কস্ট কমানোর ব্যাপারগুলো সবার মাথায় আসছে। আচ্ছা, এখন আসেন মেজর অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অফশোরিং এন্ড আউটসোর্সিং। অ্যাডভান্টেজ অফ আউটসোর্সিং, ফার্স্ট আমরা আউটসোর্সিং নিয়ে আলোচনা করি। এটাতে কি সুবিধা? সুবিধাগুলো দেখবেন যে অনেকটা কিছু বিষয় আছে যেগুলো খুব কমন, যেমন রিডিউস কস্ট অফ অপারেশনস, এগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করেছি, কিন্তু বইয়ে আরেকটু সুন্দরভাবে লেখা বা আপনি পরীক্ষাও আরেকটু সুন্দর করে লিখবেন, একটু গুছিয়ে লিখবেন, তাহলেই না আপনি দেখবেন যে এক্সামিনার এটা দেখে খুশি হয়ে গেছে এবং আপনি ভালো মার্কস পাবেন। তো এই জন্য একটু পয়েন্ট আকারে এভাবে দেওয়া যাতে আপনারাও সুন্দরভাবে এগুলো, আসলে কিন্তু বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনাও করা হয়ে গেছে এবং বোঝাও, আপনারা বুঝতে পেরেছেন আমার মনে হয়, এগুলো জটিল কিছু না। যে রিডিউসেস কস্ট অফ অপারেশনস, প্রথমেই এটা একটা বড় আউটসোর্সিং এর অ্যাডভান্টেজ। যদি কস্ট অফ অপারেশন কস্ট যদি কমানো না যায় তাহলে তো আসলে এটা যাবে না, সে নিজেই এটা ইয়ে করবে, ম্যানুফ্যাকচার করার চেষ্টা করবে যদি কস্ট না কমায়। যার ফলে এখানে reduce cost of operations হচ্ছে first advantage. The cost of hiring an external agency or a third party service provider is lower than setting up in-house operations. দেখেন এটাই কিন্তু মেইন অবজেক্টিভ। এরপরে আসেন improves productivity. By outsourcing select business process, you can improve productivity because your company can focus its resources on its core functions. এই যে এখানে কিন্তু বিষয়টা আসছে, যেমন প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করার জন্য আউটসোর্সিং করে, কারণ ওই যে ওই ব্যাপারগুলো আসছে যে আপনি এট এ টাইমে দেখা যাচ্ছে আপনি জিপারে যে কাজটা থাকে বা জিপার তৈরি করতে গেলে আপনার যত সময় লাগবে, আপনি যদি এটা আর কোথাও অর্ডার দেন যে আপনার এই কোয়ালিটির জিপার লাগবে, মানে আমি টেক্সটাইল বিজনেসের কথা বলতেছি, গার্মেন্টস সেক্টরে, তো সেখানে আপনি আরেকজনের কাছে আপনার কোয়ালিটিটা তাকে বলে দিলেন যে এইভাবে এরকম কোয়ালিটি এই সাইজে আপনি করে দেবেন, সে এসে সেটা তৈরি করে দিল। এটা যদি আপনি করতে যান তাহলে দেখবেন যে আপনার
প্রোডাকশন যেটা একটু বেশি হওয়ার কথা ছিল তার চেয়ে কমে গেছে, বা আপনার এই ক্যাপাসিটি নাই, এই মেশিনারিজ নাই, এরকম অনেক কিছু হতে পারে না, যার কারণে প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করার জন্য আউটসোর্সিং করে। এবং এটাতে সুবিধা, আউটসোর্সিং এর সুবিধা, মানে অন্যতম একটা সুবিধা হচ্ছে যে ইমপ্রুভ করে প্রোডাক্টিভিটি, increases flexibility. The company can increase its flexibility with outsourcing by taking advantage of time zone differentials. By simply adjusting work shifts, it is possible to have your business managed for 16 hours by an external agency. So flexibility increases, flexibility টাও increase করে, হ্যাঁ, জোন ডিফারেন্সিয়ালস এর কারণে যেটা। এরপরে আসেন সহজেই ডিসঅ্যাডভান্টেজ। এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন কি কালচারাল এন্ড সোশ্যাল ডিফারেন্স। There will be a period of adjustment needed for your company to accommodate certain culture and social practices of the third-party service provider. আপনাকে এই ডিফিকাল্টিজ এর ভিতরেও পড়তে হতে পারে যে তাদের যেখানে আপনি কাজ করতে দিবেন সেখানকার কালচারটা কি, সোশ্যাল যে ডিফারেন্সটা সেটা কেমন, এই জিনিসগুলোও আপনাকে আউটসোর্সিং এ একটু বাধার সম্মুখীন করবে, হ্যাঁ, যার কারণে এই বিষয়গুলো একটু আলোচনা করা হচ্ছে যে শুধু যে অ্যাডভান্টেজ আছে বিষয়টা তা না, কিন্তু ডিসঅ্যাডভান্টেজও আছে আউটসোর্সিং। এরপরে আসেন কমিউনিকেশন প্রবলেমস। এটা তো ভেরি কমন। এটা আপনি দেখবেন যে একটি স্ট্যাটিস্টিক্স আছে যে আপনি প্রতি 3 মাইল পর পর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়, জানেন আপনারা এটা? আপনি আপনার বাড়ি যেখানে সেখান থেকে 3 মাইল দূরে যাবেন, দেখবেন যে ওখানে কিছু নতুন শব্দ পাবেন বা তারা একটু অন্যরকম কথা বলে, এরকম এইভাবেই নাকি এটা চেঞ্জ হয়, হ্যাঁ। তো সেটা কমিউনিকেশন প্রবলেমস কিন্তু আউটসোর্সিং এর ক্ষেত্রে ক্রিয়েট করবে। আপনি কোথায় কাজ করাবেন সেখানে তাদের সাথে কমিউনিকেট করা, তাদের কালচারাল সোশ্যাল ডিফারেন্স কি, এটা কিন্তু একটা আউটসোর্সিং এর ডিসঅ্যাডভান্টেজ। এরপরে আসেন সিকিউরিটি ইস্যু। সিকিউরিটি ইস্যু কি, কিছু despite the promulgation of the Data Protection Act in several popular outsourcing destinations, security breaches and data integrity will remain serious issues. Security issue এটা একটা বড় এফেক্ট করে যে আপনি কাকে দিয়ে কাজ করাবেন সেখানে সেটা সিকিউর কিনা। আপনি তো তার কাছে যদি আপনি ডাটা নিয়ে কাজ করান, ডাটা বা ইনফরমেশন নিয়ে, তাহলে সেগুলো সে অন্য জায়গায় এটা লিক করতে পারে, বা এমন কোনো তথ্য অন্য কাউকে দিল তখন দেখবেন যে আপনার বিজনেস এটা হ্যাম্পার করতেছে, বা আপনার যে কম্পিটিটর আছে তারা একটা বেনিফিট নিতে পারে। সাথে সাথে আপনি আরো কিছু সিকিউরিটি ডাটার ক্ষেত্রে কিন্তু এই সিকিউরিটি ইস্যুটা অনেক বড়, মানে একটা ভাইটাল ফ্যাক্টর আর যে যেটাও একটা ডিসঅ্যাডভান্টেজ অফ আউটসোর্সিং। এরপরে আসেন আরেকটা কি বলেছিলাম আমরা, অফশোরিং। হ্যাঁ, অ্যাডভান্টেজ অফশোরিং এর অ্যাডভান্টেজ কি কি আছে? Economies of scale. When a company sets up office or a factory abroad, it is not just capitalizing on comparative cost advantage on labor, but also on existing economies of scale. Other cost items such as power, internet connectivity, rent may be lower in the host country than the country of origin. In fact, the expectations of most companies that offshore is to realize at least a cost savings of 70%. দেখেন অফশোরিং এর একটা বড় উদ্দেশ্যই কিন্তু যে সেখান থেকে বড় একটা অ্যামাউন্টের কস্ট সেভিং হবে, যেটা আমাদের এখানে হচ্ছে না। অনেকে কি করে বাংলাদেশের মতো জায়গায় এখানে একটা ফ্যাক্টরি করলো, ফ্যাক্টরি করে এখান থেকে প্রোডাক্ট উৎপাদন করে নিয়ে
বা নিয়ে এসে নিজের দেশে নিয়ে গেল, নিয়ে গেলে সেখানে গিয়ে আবার এইগুলো প্যাকেজিং করে বা অ্যাসেম্বলি করে বিভিন্ন ভাবে সে প্রোডাক্টটাকে কনজিউমারের কাছে পৌঁছানোর জন্য আরো কিছু কাজ করে ওখানে সে প্রোডাক্টটা সেল করলো। এটা একটা করতে পারে অফশোরিং এর ক্ষেত্রে। আবার টোটালি মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা যে বাইরে গিয়ে আমি ইনভেস্ট করব, আমার দেশে যে রিটার্ন আসছে তার চেয়ে হয়তো সে এটার একটা ইয়ে করেছে, একটা অ্যানালাইসিস করেছে, বা তার কাছে জাস্টিফিকেশন মনে হয়েছে যে না, আমি যদি আমার এখানে লেবার কস্ট অনেক হাই, পাওয়ারটাও অত বেশি সার্ভিস দিতে পারে না, পাওয়ার কস্টও অনেক হাই হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এরকম তৃতীয় বিশ্বের যেসব কান্ট্রি আছে এখানে বিজনেস গুলো নিয়ে চলে আসতে পারে। এবং এইখানে তখন আবার কিছু চিন্তা করে, যেমন আমাদের দেশে একটা সময় বিজনেস ইনভেস্টমেন্ট অত হতো না, কারণ হচ্ছে পলিটিক্যাল আনস্টেবল ছিল। সেই বিষয়গুলো কিন্তু চিন্তা করে অফশোরিং এর ক্ষেত্রে। সব এখানে আসলে উদ্দেশ্যটা হচ্ছে কস্ট সেভিং করা, হ্যাঁ, আপ টু 70 at least 70% যদি কস্টটা সেভ করা যায়, এরকম হলেই অফশোরিং এ আসে। এরপর ক্লোজ কোলাবোরেশন। অফশোরিং gives the company greater control through closer physical collaboration. Shared space collaboration has the advantage of overseeing the conduct of work without the filters or delays associated with technology. While there are software programs that allow clients to view the work of its outsourcing partner, latency issues with the terminating carrier can compromise the benefits of real-time analytics. Close collaboration or share space collaboration, physical collaboration, এগুলো কিন্তু অফশোরিং এর একটা বড় অ্যাডভান্টেজ। এবার ফেভারেবল গভর্নমেন্ট পলিসিস, যেটা বলছিলাম যে গভর্নমেন্টের কিছু পলিসি থাকে। কারণ আমাদের দেশে বাইরে থেকে যারা ইনভেস্ট করতে আসে তাদের আমাদের যে ইকোনমিক জোন গুলো আছে এখানে কিন্তু তারা একটা বড় বেনিফিট পায়, এগুলো কিন্তু গভর্নমেন্ট পলিসির কারণে, তাই না? এই বিষয়গুলো কিন্তু সেখানে আসে। Favorable government policy বলতে এখানে বলা হচ্ছে যে there are some governments that grant special exemptions and incentives to companies that invest in their economy. These include tax exemptions and access to cheap credit, which could improve the bottom line of the business. তো এগুলো হচ্ছে আমাদের অফশোরিং এর অ্যাডভান্টেজ। কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, ইনক্রিজ আনএমপ্লয়মেন্ট। স্যার একটা কোশ্চেন ছিল। জি জি স্যার, ক্লোজ কোলাবোরেশনটা যদি আরেকবার বুঝিয়ে দিতেন। আচ্ছা, এখানে গ্রেটার কন্ট্রোল, হ্যাঁ, আমরা অফশোরিং বলতে কি বুঝিয়েছি যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটা এটা কিন্তু মানে ইয়ে করতে হবে, আপনার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটাও একটা বড় মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তাই না? অফশোরিং বলতে আমরা কি বলেছিলাম ওখানে, আমার একটু দেখে আসি, যে সেটিং আপ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ইন অ্যানাদার রিজিয়ন অর কান্ট্রি, তাই না? তো এখানে আপনি যদি ক্লোজ কোলাবোরেশন বলতে বোঝাচ্ছে যে ফিজিক্যালি ক্লোজার, যে এমন ক্লোজার যেখানে গ্রেটার একটা কন্ট্রোল আছে, হ্যাঁ। এরপরে দেখেন শেয়ার স্পেস কোলাবোরেশন, স্পেসটা শেয়ার করা যাবে, এরকম একটা ব্যাপার আসছে যে শেয়ার স্পেস কোলাবোরেশন হ্যাজ দ্য অ্যাডভান্টেজ অফ ওভারসিং দ্য কন্ডাক্ট of work without the filters and delays associated with technology. যেমন আপনি চিন্তা করেন, এখন যদি ইন্ডিয়া যদি আমাদের দেশে কোন একটা বিজনেস করতে চায়, তাহলে তার কি করতে হবে? তার তো আমাদের সাথে দেখেন একেবারে খুব ক্লোজার না, ওরা আধা ঘন্টা মাত্র ডিফারেন্স, হ্যাঁ। শ্রীলঙ্কারও তাই। তারপরে এই যে আমাদের এশিয়ার ভিতরে যে কান্ট্রি গুলো আছে
এদের এত ক্লোজ কোলাবোরেশন যে এখানে আপনি একই সময় মানে একই সাথে শেয়ার করে কাজ করতে পারতেছেন। ওইখানকার কোনো ম্যানেজমেন্টের ডিসিশন নেওয়ার জন্য আপনি যদি এখন ইউরোপ বা আমেরিকার সাথে করেন তাহলে 24 ঘন্টা আপনার অফিস চালাইতে হবে, কারণ ওরা যখন আপনি যখন ঘুমাবেন তখন ওরা দিন শুরু হবে, তখন ওরা কাজ শুরু হবে। এই ক্লোজ কোলাবোরেশনের অ্যাডভান্টেজটা অফশোরিং এর মাধ্যমে নেওয়া সম্ভব, সেটা বলা হচ্ছে। এবং দুইটা দেশে মানে ফুল টাইম কোনো টাইমটাই মানে ওয়েস্টেজ হলো না। বুঝতে পেরেছেন বিষয়টা? এই যে ক্লোজার, যে দুইটা কান্ট্রির যে ক্লোজার রিলেশন, এই বিষয়গুলোই ক্লোজ কোলাবোরেশনের মানে একই সাথে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ ভাইস ভার্সা। আপনি যখন চিন্তা করবেন যে হ্যাঁ একই সময় আপনি ইউজ করতেছেন সবই, তখন আপনি একটা বেনিফিট পাচ্ছেন। আবার সাথে সাথে আপনি টাইমের একটা বেনিফিট পাচ্ছেন যখন আপনি মানে ওই পশ্চিমা কান্ট্রির সাথে করতেছেন। তো এভাবেই যে কোম্পানি যেটাতে সুবিধা হয় তারা সেভাবে অফশোরিং এর মাধ্যমে সুবিধাটা নিতে পারে। তো সেটাই আসলে ক্লোজ কোলাবোরেশনে আসছে। বুঝতে পেরেছেন? যেমন দেখেন পরেরটুকু লিখছে, যেটুকু আমি পড়ি নাই, যে while there are software programs that allow clients to view the work of its outsourcing partners, আপনি দেখবেন যে যখন ফ্রিল্যান্সিং এর কাজ করে তখন ও সারা রাত কাজ করে ওরা কারণ কি, ওরা ইউরোপ আমেরিকার কাজ করে এবং ওই রাতে কাজ করা লাগে। বুঝতে পেরেছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আসেন ডিসঅ্যাডভান্টেজ। কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে? ইনক্রিজ আনএমপ্লয়মেন্ট। The biggest criticism versus companies that offshore is that it increases the level of unemployment of the local economy. দেখেন এটা কিন্তু ভেরি সিম্পল। আমাদের বাংলাদেশি বিনিয়োগ যদি কোনোভাবে ইন্ডিয়ায় চলে যায় বা আফ্রিকার কোনো কান্ট্রিতে চলে যায় বা ইউরোপেতে যেতে মানে গেলে ওখানে আরো কস্ট বেশি, আমাদের চেয়েও আরো কস্ট কম, এসব জায়গায় যদি চলে যায় তাহলে কিছু লোক আমাদের দেশে তো কিছু লোক অন্তত কাজ করতো সেসব প্রতিষ্ঠানে, সেই সুযোগটা তো থাকতো না, যার কারণে কিন্তু আনএমপ্লয়মেন্টটা বাড়বে। এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, তাই না? এরপরে কালচারাল সোশ্যাল ডিফারেন্স, এটা তো অবশ্য কি করলাম আমরা এর আগে, আউটসোর্সিং। আউটসোর্সিং এও আছে অ্যাজ ওয়েল অ্যাজ অফশোরিং এও আছে যে কালচারাল সোশ্যাল ডিফারেন্স। সুতরাং আমরা এটা নিয়ে আর আলোচনা করলাম না। সিকিউরিটি ইস্যু, এখানেও সিকিউরিটি ইস্যু ব্যাপারগুলো চলে আসছে, যদিও এখানে সিকিউরিটি ইস্যুটা একটু মানে আর একটু কম অফশোরিং এর ক্ষেত্রে। কারণ হচ্ছে এখানে আপনি তো আপনার ইনফ্রাস্ট্রাকচার ধরেই নিয়ে আসবেন, আউটসোর্সিং এ তো আপনার ইনফ্রাস্ট্রাকচার শেয়ার করতে দিবেন না, তো এখানে তো তা করতে দিবেন। তারপরেও এই ইস্যুটা আছে, যার কারণে আমরা একটু তাড়াতাড়ি চলে গেলাম এখানে, ঠিক আছে? কারণ একই সেম সেম জিনিস। এরপরে কি, explain the impact of international macroeconomic developments, that is long term shifts in trade balances on the organization's competitive environment. এগুলো সব হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস রিলেটেড আর কি। আমরা the impact of international macroeconomic developments, ম্যাক্রোইকোনমিক এর ডেভেলপমেন্টস এর যে ইম্প্যাক্ট ইন্টারন্যাশনাল ম্যাক্রোইকোনমিক ডেভেলপমেন্টস এর, সেগুলো এখানে আলোচনা করা হচ্ছে। সেগুলো ব্যাখ্যা কি সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। যে গ্রোথ ইন ডেভেলপিং এন্ড ইমার্জিং ইকোনমিক্স লুকস ফ্রাজাইল, financial crises are now more prevalent and longer lasting in their economic impact. Countries' limited capacity to counter external shocks has consistently thrown their development of course and eroded their economic resilience. The effect of high frequency, high impact global economic events on emerging and developing countries. কি কি বিষয়গুলো এফেক্ট করে সেটা বলা হচ্ছে। কারেন্ট ইকোনমিক ইস্যুস, current economic issues facing the world economy as well as regions and countries include prospects for growth, inflation,
energy, and the environment. Inequality, labor issues, emerging markets, and the impact of new technology. এগুলোই কিন্তু ইম্প্যাক্ট করে দেখেন ইন্টারন্যাশনাল ম্যাক্রো ইকোনমিক ডেভেলপমেন্টে। সেই বিষয়গুলোই একটু পয়েন্ট আকারে বা পয়েন্টের ভিতরেও আবার কিছু পয়েন্ট আছে সেভাবে এখানে আপনাদের সামনে আলোচনা করা। তারপর ডেফিনেশন অফ ইকোনমিক ট্রান্সফরমেশন। Economic transformation refers to the continuous process of moving labor and other resources from lower to higher productivity sectors and ranging within sector productivity growth. এই বিষয়গুলো হচ্ছে ইম্প্যাক্ট ম্যাক্রো ইকোনমিক ডেভেলপমেন্টে কোনটা কোনটা আমরা ম্যাক্রো ইকোনমিক তো বুঝি তাই না, যে ওভারঅল একটা ইকোনমি আমরা মাইক্রো ম্যাক্রো ইকোনমি বলতে যেটা বুঝি সেটা তো আমরা এর আগে জেনে এসেছি, তার কারণে এটা ব্যাখ্যা করে আসলে আর বলার কিছু নেই। তারপরেও যে সেখানে কারা কারা বেশি ইম্প্যাক্ট করে, কোন বিষয়গুলো ইম্প্যাক্ট করে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। তারপরে কি ইকোনমিক ট্রান্সফরমেশন, আমরা যেটা এখানে ডেফিনেশনে আসলাম যে কি এটা রিফার্স কি কন্টিনিউয়াস প্রসেস অফ মুভিং লেবার এন্ড আদার রিসোর্সেস ফ্রম লোয়ার টু হায়ার প্রোডাক্টিভিটি সেক্টরস এন্ড রেঞ্জিং উইদিন সেক্টর প্রোডাক্টিভিটি গ্রোথ। এখন এটা আবার কিসের মানে কি ভাবে মেজার করা যায়, হ্যাঁ সেই বিষয়টাই পরে আসছে যে measures of economic transformation. Production based measures, it includes sector value added and employment data to show productivity gaps between sectors. Farm level productivity measures to examine average productivity levels of farms within one sector. তারপরে কি আসে trade based measures, production based আর trade based, এটা তো আমরা বুঝি না, ট্রেডিং বিজনেস তো বুঝি আর প্রোডাকশনও তো বুঝি কি। আচ্ছা তারপরে এখানে ভেরি শর্টলি যেগুলো আছে সেগুলো আপনারা ফলো করেন তাহলেও হবে যে সেক্টর ভ্যালু অ্যাডেড এন্ড এমপ্লয়মেন্ট ডেটা শো প্রোডাক্টিভিটি গ্যাপস বিটুইন সেক্টরস, হ্যাঁ প্রোডাকশন বেসড মেজার্স। ইকোনমিক ট্রান্সফরমেশনটা আপনি প্রোডাক্টিভিটি যেমন আমাদের বিভিন্ন সেক্টরের যে প্রোডাক্টিভিটি কোনটা থেকে আমাদের দেশে সবচেয়ে ভালো যে সেক্টরটা হ্যাঁ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বেশি ভূমিকা রাখছে সেটা কোনটা, গার্মেন্টস টেক্সটাইল, তাই না? এটা এইগুলোই হচ্ছে প্রোডাক্টিভিটি বেসড মেজার, প্রোডাকশন বেসড মেজারে এই বিষয়গুলোই আসছে যে সেক্টর ভ্যালু অ্যাডেড এন্ড এমপ্লয়মেন্ট ডাটা, যে বিভিন্ন সেক্টরের ভিতরে যে প্রোডাক্টিভিটি গ্যাপস আছে। ফার্ম লেভেল প্রোডাক্টিভিটি মেজার্স levels of farms within one sector, বাকি ফার্ম আর বিজনেস সেক্টর, হ্যাঁ বা কোন একটা যে ইন্ডাস্ট্রি এটা কি ডিফারেন্সটা বুঝি? জি স্যার, ফার্ম বলতে স্যার একটা যে কোনো একটা ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠানকে বোঝায়, আর ইন্ডাস্ট্রি হচ্ছে স্যার কালেকশন অফ ফার্মস, স্যার ওভাবে যদি বলি। ইয়েস, গুড, ভেরি গুড। হ্যাঁ এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে, যেমন উদাহরণ বলেন তো আপনি, একটা ইন্ডাস্ট্রির উদাহরণ বলেন, একটা ফার্মের উদাহরণ বলেন। আমরা যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিটাকেই ধরি তাহলে এটা তো একটা ইন্ডাস্ট্রি অবভিয়াসলি, আর ফার্ম বললে যে কোনো একটা গার্মেন্টস। আর কয়েকটা ইন্ডাস্ট্রির নাম বলেন আমাদের দেশে। একটা তো গার্মেন্টস গেল, হ্যাঁ সেকেন্ড ব্যাংকিং ইন্ডাস্ট্রি, হ্যাঁ এক্স্যাক্টলি, ব্যাংকিং আছে, ফার্মাসিউটিক্যালস আছে, হ্যাঁ ফার্মাসিউটিক্যাল, হ্যাঁ হ্যাঁ এগ্রিকালচার, ফার্মাসিউটিক্যাল, লেদার, পাওয়ার সেক্টর, তাই না? এরকম অনেকগুলো সেক্টর আছে, সিমেন্ট, হ্যাঁ তারপরে এই যে অনেক মানে বিভিন্ন রকম সেক্টর ওয়াইজ আছে বা ইন্ডাস্ট্রি আছে।
সাথে সাথে কিছু ফার্ম আছে, যে কোনো একটা সেক্টরে দুইটা ফার্মের নাম বলেন। যেমন ফার্মাসিউটিক্যালসে কে কে আছে? স্কয়ার, বেক্সিমকো ফার্মা, তাই না? অনেকগুলোই বলতে পারবেন। এদের যে ইকোনমিক ট্রান্সফরমেশন মেজর, একটা হচ্ছে যে প্রোডাকশন বেসড মেজরস, এটা একভাবে মেজর করা যায়, দুইটা বেজ আছে আর কি ইকোনমিক ট্রান্সফরমেশন মেজর করার। আর একটা হচ্ছে ট্রেড বেসড। এটা কি কি ইনক্লুড আছে? The measures of referred comparative advantage to show the levels of specialization of a country in certain exports. Export diversification measures such as those produced by the International Monetary Fund. The trade base ওরকম আমাদের যেখানে ট্রেডিং হয়, নট প্রোডাকশন। হ্যাঁ, আপনারা এটা থেকে আমরা আসলে মেইনলি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যে আমাদের ট্রেডিং বিজনেস, ওই যে আমাদের মুদিখানা থেকে শুরু করে যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করে, এগুলো সব কিন্তু ট্রেড মেজার্স। হ্যাঁ, ট্রেডিং বিজনেস যারা উৎপাদন করে না। এরপর আসেন গ্লোবাল ফিনান্সিয়াল গভর্নেন্স। Global governance or world governance is a movement towards political cooperation among transnational actors aimed at negotiating responses to problems that affect more than one state or region. The global financial system is the worldwide framework of legal agreements, institutions, and both formal and informal economic actors that together facilitate international flows of financial capital for purposes of investment and trade financing. এখানে দেখেন এত আলোচনা করার কিছু নেই আসলে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল গভর্নেন্স, আমরা গভর্নেন্স বলতে যেটা বুঝি, দেখেন ওয়ার্ল্ড ওয়াইডই একটা ফাইন্যান্সিয়াল একটা গভর্নেন্স কিন্তু এস্টাবলিশড অলরেডি, এবং সব দেশের সব যে কারেন্সি আছে, তারপরে যে বিজনেস গুলো আছে, এগুলো একটা আমরা যেমন আইএফআরএস ফলো করে অ্যাকাউন্টিং করি, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে স্বীকৃতি আছে ফিনান্সিয়াল যে বোর্ড গুলো আছে তাদের মাধ্যমে থেকে, তারা এগুলো রেগুলেট করে, এগুলো সেট করে। ফিনান্সিয়াল গভর্নেন্সটাও কিন্তু এভাবেই আমাদের দেখেন যে কিছু বড় বড় আছে, প্রতিষ্ঠান আছে ওয়ার্ল্ড ওয়াইড, তারা এগুলো সবসময় দেখাশোনা করতেছে। বিভিন্ন ফিনান্সিয়াল, তাদের দেশের ইকোনমি, তাদের ফিনান্সিয়াল কন্ডিশন, এগুলো দেখবে তারা পূর্বাভাস দিয়ে দেয়, আবার এট দ্য এন্ডে তারা মেজর করে আপনি কি করলেন সেই পারফরমেন্সটাও তারা কিন্তু তাদের রিপোর্টে প্রকাশ করে। তো এইভাবে সবকিছু একটু গভর্নেন্সের ভিতরেই চলছে, সেই বিষয়গুলোই এখানে বলা আছে যে গ্লোবাল গভর্নেন্স এন্ড গ্লোবাল ফিনান্সিয়াল গভর্নেন্স। আমরা যেহেতু গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট আলোচনা করছি, যার জন্য আমাদের কিন্তু এই বিষয়গুলো চলে আসছে। এরপরে ইফেক্টিভ সেন্ট্রাল ব্যাংক পলিসি। আচ্ছা, আমরা আজকে আপনাদের ফার্স্ট ডেতে ক্লাসও আজকে শুরু হলো, আমরা কি একটু বেশি করে ফেলতেছি নাকি? আজকে এতটুকু থাকবে না। আমাদের ফার্স্ট ক্লাস যেটা ছিল, আমরা আজকে এই পর্যন্ত করি। আমিও আসলে হেডফোনটা নাই, যার কারণে একটু জোরে কথা বলতে হচ্ছে, গলার ভিতরে কেমন করতেছে। আচ্ছা, আমার পরিচয়টা আপনাদেরকে দেওয়া হয়নি, আমি আমার একটু পরিচয় দিয়ে আজকে আমরা একটু আর্লি শেষ করবো, ঠিক আছে? আর আজকে পুরো ছিল, আজকে যে চ্যাপ্টারের ক্লাস এটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিই। জি স্যার। আপনারা কি এটা নিতে পারবেন এখান থেকে? জি স্যার, চ্যাট বক্সে তাহলে দিয়ে দিই।
আর হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে সবচেয়ে বেশি ভালো। হোয়াটসঅ্যাপে তো আমি এইভাবে দিতে পারবো না, আপনারা যে কেউ একজন দিয়ে দেন, ঠিক আছে? আমি তো হচ্ছে ল্যাপটপে ক্লাস দিচ্ছি, এখন হোয়াটসঅ্যাপে তো আমার পক্ষে এভাবে দেওয়া সম্ভব না। আপনারা যে কেউ একজন ডাউনলোড করে এখান থেকে আর আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন, ঠিক আছে? দেখেন আজকে ক্লাস শিটটা আমি দিয়ে দিয়েছি, গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট। আজকে যারা ক্লাস করতেছেন তাদের জন্য আমি আগামীকালকের ক্লাসটাও দিয়ে দিই। আর হচ্ছে ইয়েতেও দিয়ে দেবো, এলএমএস এ। ওখানে অনেকেই লগ ইন করতে পারবেন না বা অন্য কোনো ঝামেলা থাকতে পারে, যার কারণে এখান থেকেই নিয়ে নেন, ঠিক আছে? আপনাদের এই আমাদের গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্টের উপরে 2টা ক্লাস দিব, 2টা ক্লাসই দিয়ে দিলাম, ঠিক আছে? এখান থেকে আপনারা একটু নিয়ে কেউ গ্রুপে শেয়ার করে দেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর ক্লাসের শেষের দিকে আমি আপনাদের কাছে আপনাদের ইমেল অ্যাড্রেস গুলো নিয়ে আমি ইমেল করে দেবো, অথবা আমি সাপানকে বলবো যাতে ও সবাইকে মেল করে দেয় যদি এরকম মেল করার লাগে। তবে এলএমএস সিস্টেমে ওই প্ল্যাটফর্মে ওইখানে আপনারা আমার মনে হয় ওইখান থেকে নিয়ে নিলেই আরো আপডেট পাবেন, বা আমি যদি কোনো সময় মানে ওইখানে আরো কোনো ক্লাস শিট গুলো আপডেট করি তাহলে সেটাও ওইখানে আপডেটটা ওখানে পাবেন, বুঝতে পেরেছেন? সবাই আইডি পাসওয়ার্ড ওখান থেকে নিয়ে নেন, নিয়ে নিলে ওখান থেকে অ্যাড হতে পারবেন, ঠিক আছে? ক্লাস শিট আজকেই দিলাম, কারণ ওখানে আমি আপডেট করিনি, এরপরে আর দিব না, ওইখানেই রাখবো, ওইখান থেকে আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? স্যার চ্যাট বক্সে কই পেলাম না তো স্যার। হ্যাঁ দিয়েছি তো, পাননি স্যার আপনি? এই যে না স্যার, দেখতেছি না তো স্যার। বলেন। জি স্যার। পাওয়া গেছে স্যার, পাওয়া গেছে। স্যার মোবাইল থেকে হলে স্যার দেখা যাবে না, যারা পিসিতে আচ্ছা। আছে তারা দেখতে পাবে। অনেকে দেখতে পারেন, যদি কেউ দেখতে তাহলে পান কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন তাহলে। হ্যাঁ কেউ একজন দিয়ে দেন আপনাদের ভিতরে, হ্যাঁ? ওকে ওকে। আচ্ছা আপনারা ইমেল অ্যাড্রেস দিয়েছেন, ইমেল অ্যাড্রেস এখন দিয়ে দরকার নেই, আমি চেয়ে নেবো আপনাদের কাছ থেকে যদি কখনো দিতে হয়, ঠিক আছে? আচ্ছা আমার একটু পরিচয় দিয়ে দিই। আমি আসলে আমার নাম একেএম নাজমুল আলম, এসিএমএ। আপনারা ক্লাস রুটিনে হয়তো নাম জেনে থাকবেন। আমি আসলে একটা ব্যাংকে আছি, সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এখানে আমি 2 বছর হয়েছে এখানে জয়েন করেছি, এখানে এভিপি হিসাবে। আর 2 বছর হয়নি এখন, আসলে আরো কয়েক মাস বাকি আছে। আমি এখন খুলনা ডিভিশন মিটার চার্জে আছি, ডিভিশন রিজিওনাল হেড হিসেবে আছি, খুলনা ব্রাঞ্চের দায়িত্ব আছি। আর আমি আইসিএমএ কোয়ালিফাই করেছি 2015 সালে। এরপরে আমি প্রথমে চাকরি করতাম আপনারা হয়তো অনেকেই পরিচিত থাকবেন সিকিউরিটিজ কোম্পানিতে। যখন আমি স্টুডেন্ট ছিলাম, সিকিউরিটিজ কোম্পানি হচ্ছে শেয়ার মার্কেটে, ক্যাপিটাল মার্কেট, যেখানে ব্রোকারেজ হাউস, এখানে চাকরি করতাম তারপর স্টুডেন্ট অবস্থায়। এরপরে যখন আমি একটা সাবজেক্ট বাকি ছিল তখন এটা সুইচ করে আমি আক্তার ফার্নিচার্স জয়েন করি। আক্তার ফার্নিচার্স হচ্ছে আপনারা অনেকেই জেনে থাকবেন, এটা হচ্ছে ফার্নিচার কয়েকটা ফার্নিচার আছে, তার ভিতরে বেশ ভালো নাম করা হচ্ছে হাতির, আক্তার, তারপরে পাটবি, পাটেক্স, এরাই বেশ মার্কেটে ভালো করছে। তো এখানে আমি মাত্র 5 মাস ছিলাম, 5 মাস ছিলাম, 5 মাস চাকরি করেছি। তারপরে ওখান থেকে আমি টেলিটকে জব করেছি, টেলিটকে কর্পোরেট অফিসে, ওখানে আমি এমআইএস এ কাজ করতাম অ্যাকাউন্টসে। এর আগে আক্তার ফার্নিচার্সে কস্টিং এন্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এখানে আমি জব করতাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। তারপরে টেলিটকে জব করি। টেলিটক হচ্ছে আমাদের দেশের মোবাইল ফোন অপারেটর কোম্পানি, যেটা
এখানেও আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করেছি 3 বছর। তারপরে আমি প্রবাসী কল্যাণ ব্যাংকে জয়েন করি এবং এখনো প্রবাসী কল্যাণ ব্যাংকেই জব করছি। বুঝতে পেরেছেন? ওভারঅল 1 2 3 4 চারটা কোম্পানি, 4টা প্রতিষ্ঠানে কাজ করা সুযোগ হয়েছে। আমাদের এসএমএতে ভর্তি হয়েছিলাম 10-এর সেকেন্ড ব্যাচ, 15 আগস্ট যে পরীক্ষাটা হয় ওখানে কোয়ালিফাই করি আর কি। এর ভিতরে 10 নভেম্বরে আবার চাকরিতেও ঢুকে যাই, চাকরি করার পাশাপাশি করছি আর কি পুরোটা সময়। যাই হোক, এভাবেই আমার পুরোটা, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে যশোর। এখন আমি খুলনাতেই বসি, ঠিক আছে। আমি সাথে সাথে খুলনা ব্রাঞ্চ কাউন্সিলের ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করতেছি। ওভারঅল এইটাই হচ্ছে আমার ভেরি শর্ট ব্রিফ, মানে ব্রিফলি আমার who I am। তো যাই হোক, আর আপনাদের সঙ্গে আসলে এখন ফিজিক্যাল দেখা না হয় ক্লাস হওয়াতে মানে পরিচিত হলেও ওইভাবে মনে রাখাও টাফ, বাট আমি চেষ্টা করব যতদূর সম্ভব আপনাদেরকে সবসময় যাতে ইয়ে করতে পারি আর কি। সবসময় আপনাদেরকে যারা রেগুলার ক্লাস করেন তাদেরকে মনে রাখার চেষ্টা করব। আমার বিশ্বাস যে আপনারা যারা রেগুলার ক্লাস করবেন তারা, এবং যারা অনেক সময় ব্যস্ততার জন্য ক্লাস করতে পারবেন না, সবার সাথে ক্লাস ইন্টারেক্টিভ হবে এবং আপনারা যে ক্লাস শিট গুলো পেয়ে যাবেন। আমার মনে হয় না এখানে তেমন কোনো সিলেবাস, আমরা যেহেতু পুরো সিলেবাসটাই কভার করব, সেহেতু কোনো কিছু যে আপনাদের বাদ থাকবে বা কভার করবে না এরকম খুব কম বিষয়ই থাকবে। একেবারে সমসাময়িক বিষয় হয়তো কিছু বাদ পড়ে যেতে পারে, সেগুলোও আমি চেষ্টা করবো আমার নলেজে যতটুকু আছে আমি সবগুলোই কভার করার, ঠিক আছে। আচ্ছা, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? মোহাম্মদ আজিজ হাসান হ্যান্ড রেজ করেছেন। সরি স্যার, ভুল হয়েছে, আপনার কাছে চলে গেছে, সরি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কিছু বলতে চাইলেও বলতে পারেন। তো আজকের ক্লাসটা আসলে আমি 15 মিনিটস আগেই শেষ করে দিব। এখন 9টা বাজে, এখনই শেষ করে দিতে চাচ্ছি। আপনারা আমার প্রতিদিনই ক্লাস আছে, প্রতিদিন না সরি, একদিন পর একদিন, রবি মঙ্গল এবং বৃহস্পতি, সানডে টুয়েসডে থার্সডে, প্রতিটা ক্লাসই হবে 4:50 PM, হ্যাঁ 45 PM, ওকে। সেই সময় আপনারা আশা করি যে সবাই ক্লাসে অ্যাটেন্ড করবেন এবং অ্যাটেন্ড করে আপনারা যেন ইন্টারেক্টিভ হয়, যে শুধু শুনে গেলেন বা শুধু আমি বললাম আপনারা শুনলেন, বুঝলেন না, বা কোথাও কোনো কোশ্চেন থাকলো সেটাও করলেন না, এরকম যেন না হয়। সবাই যখন কোশ্চেন করবেন, সবাই যখন কথা বলবেন, তখন আমরা দেখবেন যে ক্লাসগুলো আরো বেশি ইফেক্টিভ হচ্ছে আপনাদের জন্য, রেজাল্টটাও ভালো হবে। এটা একটু থিওরিক্যাল সাবজেক্ট, তো এটা তেমন জটিল কিছু না, আপনারা সবাই এটা পাস করে যাবেন, এটা খুব নিশ্চিত ভাবেই বলা যায়। যারা পরীক্ষা দেবেন না পাস করার কিছু নেই, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। মোবাইল আছে?